তারই সমস্ত প্রশংসা এবং তার প্রত্যাদেশপ্রাপ্ত সমস্ত আজ আমরা উপস্থিত হয়েছি ৭৮তম ভারতের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে। এর আয়োজক জমিয়তে ওলামায়ে হিন্দ সুতাহাটা ব্লক জমিয়ত এবং তার আঞ্চলিক শাখাসমূহ। ৭৮তম যে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি, এই স্বাধীনতা লম্বা ইতিহাস, ১৯০ বছরের লম্বা ইতিহাস। তো ১৯০ বছরের ইতিহাসে কেউ যদি বলে আমি ১৫ মিনিট বলুন কি আধ ঘন্টা বলুন কি ১ ঘন্টায়, কখনো বলা সম্ভব নয়। তবুও কিছু চেতনা বা প্রেরণা, কিছু সত্য তুলে ধরে মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করাই হলো আমাদের মূল লক্ষ্য। এই যে ১৯০ বছরের ইতিহাস, পরাধীনতার ইতিহাস, সেই পরাধীনতা হয়েছিল আমরা জানি যে ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে আলীবর্দী খাঁর প্রিয় দৌহিত্র আর লুৎফুন্নেসার প্রিয়তম স্বামী নবাব সিরাজউদ্দৌলার টগবগে যুবক, বাংলার স্বাধীন শেষ নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য থেকে, সেই পতনের পর দীর্ঘ ১৯০ বছর ইংরেজদের আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের থাবায় ভারতবর্ষ শাসিত হয়েছে, শোষিত হয়েছে। আমাদের অর্থনীতিকে তারা লুণ্ঠন করেছে, আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে। এই অর্থনৈতিক শোষণকে স্থায়ী করার জন্য এবং তাদের দেশ লন্ডনকে সাজানোর জন্য, ব্রিটেনকে সাজানোর জন্য এবং তাদের আধিপত্যকে ভারতবর্ষের বুকে স্থায়ী করার জন্য তারা আমাদের উপরে অযাচিত অবর্ণনীয় অত্যাচার করেছে। সেই অবর্ণনীয় অত্যাচারের ইতিহাস বিভিন্ন ঐতিহাসিকের দৃষ্টিতে বিভিন্ন। যাই হোক, এই ১৯০ বছরের যে পরাধীনতার ইতিহাস, সেই ইতিহাসের খণ্ড বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমাদের সবাই শেষ ৪০ বছরের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করি। আমাদের ইতিহাসের পাঠ্য বইয়ে সেই ৪০ বছরের ইতিহাসের কথা আর আমাদের সেই স্বাধীনতা আন্দোলনের কয়েকজন অগ্রগামী সেনানায়কের কথাই আমরা শুধু জানি। কিন্তু পরাধীনতার লম্বা ইতিহাসে ইংরেজকে দখলদারি মুক্ত করার জন্য যে লম্বা সংগ্রাম বা লড়াই, তার ইতিহাস আমরা প্রায় বেশিরভাগই জানি না। শেষ ৪০ বছরের ইতিহাস কিছুটা জানি, কিন্তু ১৫০ বছরের যে ইতিহাস, সোনালী ইতিহাস, সেই সোনালী ইতিহাস আমরা ভারতবাসীরা জানি না। এমনকি একজন পিএইচডি ডিগ্রি প্রাপ্ত MA পাস শিক্ষককেও যদি জিজ্ঞাসা করায় বলুন তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কয়েকজন শহীদের নাম, সে 10টা কিংবা 20টা শহীদের নাম বলবে। এর বেশি বলা তার পক্ষে সম্ভব নয়, কারণ ওই 10-20 জনকে আমাদের ইতিহাসের স্বাধীনতার নির্মাতা হিসাবে তাদেরকে তুলে ধরা হয়েছে। ওই গান্ধীজি, ওই সুভাষচন্দ্র, ওই নেতাজি, আর আপনার জওহরলাল নেহরু, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, আশফাকুল্লাহ, এই কয়েকটা ছাড়া আমাদের মুখে আর নাম নেই। এই কয়েকটা ছাড়া আর অন্যদের ইতিহাস না আলোচনা করা, ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে অপমান করা, তাদের সংগ্রামকে হেয় করা, তাদের সংগ্রামকে খাটো করা। তাহলে যে ১৫০ বছর যে স্বাধীনতার আন্দোলন চললো, লড়াই চললো, কারা লড়াই করলো, সেটা কি আমাদের প্রশ্ন মনে আসে না? আর আমাদের প্রশ্ন করা উচিত নয়? যখন কংগ্রেসের পাত্তা ছিল না, তখন কমিউনিস্টদের পাত্তা ছিল না, যখন ফরওয়ার্ড ব্লকের পাত্তা ছিল না,
যখন যাদেরকে আমরা ইতিহাসের পাতায় যাদেরকে দেখি, তখন কারা আন্দোলন করলো, কারা লড়াইকে এগিয়ে নিয়ে গিয়ে কংগ্রেসের হাতে সেই আন্দোলনকে তুলে দিল। সেই আন্দোলনের প্রথম যে বিদ্রোহ শুরু হয়েছিল 40 বছর ধরে, সেই বিদ্রোহের সেনা যারা সৈনিক ছিলেন তারা ছিল পরাজিত সৈনিকদের, পরাজিত নবাবের সৈনিকরা। তারা একটা ফ্রন্ট তৈরি করেছিল, তারা জোট হয়ে একটা লড়াই শুরু করেছিল। তারা মুসলমান হলে সেই লড়াইয়ের মধ্যে ছিল ফকির বিদ্রোহ, তার নাম হলো ফকির বিদ্রোহ। ফকির বিদ্রোহে তারা অংশগ্রহণ করেছিল। আর হিন্দু হলে তারা সন্ন্যাসী বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। দীর্ঘ 40 বছর ধরে মজনু শাহর নেতৃত্বে ফকির বিদ্রোহ হলো, তার ইতিহাস আলোচনা হয় না। দীর্ঘ 40 বছর ধরে ভবানী পাঠকের নেতৃত্বে সন্ন্যাসী বিদ্রোহ হলো, তার আলোচনা আমাদের ইতিহাস বইয়ে হয় না, আমাদের ক্লাসের ছাত্ররা বলতে পারে না। দীর্ঘ 40 বছর ধরে তারা আমাদের দেশের জমিদাররা যে লুটপাট করেছিল, ইংরেজরা যে লুটপাট করে আমাদের কৃষকদেরকে, আমাদের সাধারণ মানুষকে অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে ফেলে দিয়েছিল, তার বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে যারা প্রথম এসেছিল তারা হলো মজনু শাহর নেতৃত্বে আপনার ফকির বিদ্রোহ। ভবানী পাঠকের নেতৃত্বে সন্ন্যাসী বিদ্রোহ। কালের আবর্তনে যা আজকে হচ্ছে যে সেই সাম্প্রদায়িক ফিলিং, তারা প্রথমে যৌথ ফ্রন্ট গ্রহণ করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করলো, কিন্তু ইংরেজরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি দিয়ে সন্ন্যাসী বিদ্রোহের সৈনিকদেরকে এবং নেতাকে বুঝালো যে দেখো মুসলমানরা বিদ্রোহ করছে, যুদ্ধ করছে, তোমরা তাদের সাথে লড়াই করছো, যদি এই লড়াইয়ে তোমরা জিতে যাও মুসলমানদের রাজত্ব হবে, তো তোমরা মুসলমানদের সঙ্গে কেন লড়াই করছো? সঙ্গে সঙ্গে সেই বিদ্রোহের ময়দানে যে দুটি বিদ্রোহের দিয়েছিল, তারা কী করলো, সেই লড়াইয়ের ময়দানে মার খেয়ে গেল সেই লড়াই। তারপরে লড়াই তো থামে না, দখলদারি থেকে মুক্ত করতে হবে। তাহলে প্রথম যাদের কাছ থেকে নবাবী নিয়েছিল তারাই প্রথম লড়াইয়ের ময়দানে এসে ইংরেজদের দখলদারির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। তারপরে কারা এলো, আর এটা হলো 40 বছর, তার 40 বছরের পরে আর যে 50 বছর, সেই ময়দানে কারা এলো? 1803 পর্যন্ত এরা লড়াই করেছিল। 1803-এর পরে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস একটা নতুন নক্ষত্রের উদয় হলো, তার নাম হলো সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ। একটা নতুন নক্ষত্রের উদয় হলো, যিনি আরব দেশে গিয়ে দেখলেন যে একটা আন্দোলন হচ্ছে, সেখানে যে রাজা বাদশারা আছে তারা ইংরেজদের গোলাম হয়ে বা তারা ধর্মের বিকৃতি ঘটিয়ে মানুষকে শাসন করছে, গোলাম করছে। সেখানে একটা আন্দোলন হয়েছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নেস্তির নেতৃত্বে। তিনি এই আন্দোলন সম্পর্কে জানলেন মক্কায় হজ করতে গিয়ে, তো তিনি বললেন আমাদের দেশে ওই আন্দোলন দরকার। তো তিনি ভারতবর্ষে ফিরে এলেন। ফিরে এসে তিনি কি করলেন, যে ওই আন্দোলন শুরু করলেন, ওই জেহাদ শুরু করলেন ইংরেজদের বিরুদ্ধে। তার এই আন্দোলনকে বলা হয় মোহাম্মদী আন্দোলন, কিন্তু ঐতিহাসিকরা এই আন্দোলনকে কলঙ্ক দেওয়ার জন্য তারা বলে ওহাবি আন্দোলন। কলঙ্ক দেওয়ার জন্য বলে এটা ওহাবি আন্দোলন, কারণ ওহাবিরা সেই সময় আরব দেশে যে সমস্ত সৃষ্টি বস্তুকে পূজার স্থানে বসিয়েছিল, যে সমস্ত সমাধিকে, যে সমস্ত মহাপুরুষদেরকে পূজার বেদিতে বসিয়ে পূজা করত, তাদের সেই সমস্ত স্থাপনাগুলোকে তারা ধ্বংস করে দিয়েছিল। সেই জন্যই ইংরেজরা তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল, দেখো যে কেমনভাবে তোমাদের স্থাপনাগুলোকে ধ্বংস করছে। তো সেই জন্য তারা ছিল ওয়াহাবি আন্দোলন করেছিল, সেই ওয়াহাবিদেরকে এই আন্দোলনের সঙ্গে জুড়ে দিয়ে বললো এটা একটা ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবিরা যে আন্দোলন করছে সেই আন্দোলনটা করছে এই সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। সুতরাং তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিল। এই আন্দোলন চললো কত সাল পর্যন্ত? না,
সাল পর্যন্ত, প্রায় 1850-এর সিপাহী বিদ্রোহের কাছাকাছি সময় পর্যন্ত এই আন্দোলন চলছ। 1835 খ্রিস্টাব্দে বালাঘাটের প্রান্তরে সৈয়দ আহমদ বেল্লেভী রহমতুল্লাহ আলাইহির মৃত্যু হয়েছিল। কিন্তু তার মৃত্যুটা এমন একটা মৃত্যু, যে মৃত্যু কি নতুনকে প্রাণ দিয়ে চলে গেল, শাহাদাতের নজরানা দিয়ে চলে গেল, শাহাদাতের রিলে রেস করে চলে গেল। সেই শাহাদাতের অমিয় পান করে সেই শাহাদাতের মন্ত্রে দীক্ষিত হলো কারা? তিতুমির দীক্ষিত। আর কারা হলো? শরীয়তুল্লাহ। তারা লড়াইয়ের ময়দানে এলো যে ইংরেজদের সাথে সাথে আমাদের দেশের জমিদাররা মানুষের উপরে কর বসিয়ে যেভাবে এদেরকে লাঞ্ছনা করতে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে, ইংরেজদের থেকে দখল মুক্ত করতে হবে। আর আমাদের দেশের জমিদাররা ইংরেজদের দালাল হয়, ইংরেজদের রাজত্বকে স্থায়ী করার জন্য যেভাবে ইংরেজদের দালালি করছে, এদের বিরুদ্ধে লড়াই। ইংরেজ রাজত্ব তো সেই দিনেই খতম হয়ে যাওয়ার কথা ছিল। 190 বছর পর্যন্ত ইংরেজ রাজত্ব কেন চললো? কারা এই ইংরেজদের রাজত্বকে স্থায়ী করার জন্য চেষ্টা করেছিল? তার মধ্যে 1 নম্বরে ছিল আমাদের দেশের জমিদার। তারা চিরস্থায়ী বন্দোবস্তর ফলে জমিদারি ব্যবস্থায় স্থায়ী পেয়ে গিয়েছিল, তাই তারা ভাবলো ইংরেজদের রাজত্ব যতদিন থাকবে আমাদের জমিদারি। তারা সর্বপ্রথম ইংরেজদের রাজত্বকে স্থায়ী করার জন্য চেষ্টা করেছিল। আর কারা করেছিল? আমাদের দেশের কেরানিকুল, যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ইংরেজদের গোলামি করতে লাগলো। আর কারা করেছিল? আমাদের দেশে কবি এবং সাহিত্যিকরা। তারা বললো ইংরেজদের রাজত্ব জয় হোক, চিরজীবী হোক। তাহলে ইংরেজ রাজত্বকে স্থায়ী করার জন্য একদল লোক লড়াই করলো। তারা হলো কি? আমাদের দেশের জমিদাররা। আমাদের দেশের কবি সাহিত্যিকরা। ঈশ্বরগুপ্ত বললেন ব্রিটিশের জয় হোক, ব্রিটিশের রাজত্ব স্থায়ী হোক। হ্যাঁ, এমনকি যাদেরকে স্বনামধন্য আমরা কবি সাহিত্যিক বলি, তারাও ইংরেজদের দালালি করেছিল সেদিন। আর আমাদের দেশের কেরানিকুল যারা কিছু ইংরেজি শিখে আমাদের দেশের মানুষের ফাইল এদার ওদার করতে গেলে টাকা নিত, ঘুষ নিত। যে ঘুষ আজও পর্যন্ত উদ্যোগ ফি নামে চালু আছে। উদ্যোগ ফি নামে যে ঘুষ চালু করেছিল সেই কেরানিকুল, সেই ঘুষ আজও পর্যন্ত চলছে। এই কেরানিকুল, এই জমিদার, এই কবি সাহিত্যিকরা ইংরেজদের রাজত্বকে স্থায়ী হওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু এদের রাজত্বের বিরুদ্ধে, একদিকে ইংরেজদের দখলদারের বিরুদ্ধে, একদিকে এই জমিদার এবং যোদ্ধা এবং এই সমস্ত গোলাম, ঐতিহাসিক এবং সাহিত্যের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে ছিল তিতুমির এবং তার বাহিনী। তারা জেহাদের ময়দানে ছিল। কিন্তু সেই জেহাদ 1950 সাল পর্যন্ত বা 1850 সাল বা তার বেশি পর্যন্ত গিয়ে একটা নতুন বিদ্রোহের সূচনা হলো। তার নাম হলো সিপাহী বিদ্রোহ। ইংরেজরা আমাদের দেশের সিপাহীদেরকে নিয়ে গোলাম বানিয়ে তাদেরকে দিয়ে তাদের রাজত্বকে স্থায়ী করতে চেষ্টা করলো। কিন্তু সেই সিপাহীদের মধ্যে থেকে অনেকে বিদ্রোহ করলো যে আমাদের দেশে 7 সমুদ্র 13 নদীর পার থেকে এসে আমাদের দেশের অর্থনীতিকে, আমাদের দেশের এখান থেকে টাকা, মণি মাণিক্য, যেদিন সিরাজের পতন হলো সেই দিন 200 মণিমুক্তা, রত্নখচিত মণিমুক্তা নিয়ে তারা লন্ডনে চলে গিয়েছিল, লন্ডনকে সাজানোর জন্য। আমাদের দেশের তাঁত শিল্পকে তারা ধ্বংস করেছিল, আমাদের দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করেছিল। এইভাবে তারা একটা যে শোষণের রাজত্ব, যেমন করে আজকে আমাদের দেশে শোষণ করে আমাদের দেশের কর্পোরেটরা সুইস ব্যাংকে টাকা নিয়ে চলে যায়। আমাদের দেশের কর্পোরেটরা আজকে সুইস ব্যাংকে টাকা দেয় এবং সরকার তাদেরকে সাহায্য করে। সরকার তাদেরকে সাহায্য করছে। ঠিক সেইরূপভাবে ইংল্যান্ড, ব্রিটিশরা কি করেছিল? আমাদের দেশটাকে অর্থনৈতিক শোষণ করার জন্য তারা আমাদের দেশের মণি মাণিক্য, সম্পদ, আমাদের দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে আমাদের দেশকে ভিখারিতে পরিণত করেছিল। সেই জন্য 1176 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল, না খেতে পেয়ে জোর করে ইংরেজদের সৈন্যদেরকে খাওয়ানোর জন্য জোর করে এদের ঘর থেকে চাল ডাল কেড়ে নিয়ে চলে যেত, আমাদের দেশের মানুষরা খেতে পেত। কি অবর্ণনীয় অবস্থা! সেই জন্য 76-এর মন্বন্তর প্রায় 1 কোটি মানুষ মারা, 10 লাখ মানুষ মারা গিয়েছিল এই মন্বন্তরের পর। এই মন্বন্তরের পরে 10 লাখ মানুষ মারা গিয়েছিল। এই সব অত্যাচার এর কাহিনী আমরা আলোচনা করি না।
ইংরেজদের কাহিনী আলোচনা করি না। আর ইংরেজরা যা করেছিল আমাদের দেশের বর্তমান অনেক রাজনৈতিক নেতারা সেই একই পন্থায় দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খলে বাঁধতে চাইছে। তাদের উপর অত্যাচার স্টিম রোলার চলাচ্ছে আজকে সেই ইংরেজদেরই কায়দায়। দেশ স্বাধীন হয়েও আজকে আমরা পরাধীনতার যন্ত্রণা ভোগ করছি। কেন? 1857 সালে একটা মাইল ফলক ইন দি হিস্ট্রি অফ স্ট্রাগল মুভমেন্ট, একটা মাইল ফলক যে সিপাহী বিদ্রোহ হলো, সিপাহীরা ইংরেজদের সাথে বিদ্রোহ করলো, তার সাথে সাথে আমাদের ওলামা হজরতরা তারা এগিয়ে এলেন। 1857 সালে দেওবন্দ মাদ্রাসা তার কিছুদিন পরে প্রতিষ্ঠিত হয়ে গেল। সেই মাদ্রাসা থেকে একদিকে শিক্ষা আর একদিকে আন্দোলনের শিখা অন্তরে জ্বালিয়ে দেওয়া হলো যে এই অত্যাচারী শাসককে এখানে ভারতবর্ষকে যদি রাখা যায় তাহলে ভারতবর্ষের মানুষ যেমন 76-এ মারা গেছে সেইরূপ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, অত্যাচারিত হবে, ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো ধ্বংস হয়ে যাবে, ভারতবর্ষ দেশটা পৃথিবী থেকে বিলীন হয়ে যাবে। তাই এদের বিরুদ্ধে আন্দোলন করা দরকার। সেই জন্য 1857 সালে এক ব্যাপক বিদ্রোহ, সেটা শুধু বাংলায় ছিল না, যেটা বাংলা থেকে শুরু হয়েছিল সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। এতদিনের বিদ্রোহগুলো খণ্ড খণ্ড বিদ্রোহ ছিল, কিন্তু 1857 সালের বিদ্রোহ ছিল একটা সর্বভারতীয় বিদ্রোহ, যে বিদ্রোহে সবচেয়ে বেশি শহীদ হয়েছিল ওলামায়ে সম্প্রদায়। প্রায় 50,000 আলেমকে সেদিন শহীদ করা হয়েছিল। আমাদের পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের কিছুদিনের আগের বিরোধী সদস্য অধীর চৌধুরী বললেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে মুসলমানরা। 1 লক্ষ শহীদের নাম আমাদের ইন্ডিয়া গেটে লেখা আছে, তার মধ্যে 65,000 ওলামায়ে আমাদের মুসলিমরা তাদের জীবনকে দেওয়া হয়েছিল। এই দেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি মুসলমানরা রক্ত দিয়েছিল, কিন্তু আজকে সবচেয়ে বেশি তারা নির্যাতিত। আজকে তাদের তালাক বিল নিয়ে তাদেরকে নির্যাতন করা, আজকে তাদেরকে বোল্ডেজার দিয়ে তাদের দিল্লিতে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়। অথচ যারা বোল্ডেজারে তাদের সেদিন টিকি পাওয়া গিয়েছিল স্বাধীনতা আন্দোলনে তাদের কোনো টিকি ছিল না। সেদিন তারা ইংরেজদের দালালি করত। এইভাবে আন্দোলন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। 1885 সালে একটা মাইল ফলক ভারতবর্ষের ইতিহাসে কংগ্রেস প্রতিষ্ঠা হলো। কংগ্রেস কিসের জন্য প্রতিষ্ঠা হলো? যে ভারতবর্ষে ইংরেজ রাজত্বকে স্থায়ী করার জন্য কংগ্রেসের প্রতিষ্ঠা হলো। ডক্টর হিউম বললেন যে ভারতবর্ষে যেভাবে সিপাহী বিদ্রোহের ফলে, যেভাবে ফকির বিদ্রোহের ফলে, যেভাবে ওহাবি আন্দোলনের ফলে আমাদের আমাদের রাজত্বকে এই ভারতবর্ষ থেকে অবসান চাইছে ভারতবর্ষের জনগণ, ঠিক সেটাকে স্থায়ী করার জন্য দরকার একটা প্রতিষ্ঠানের, তার নাম হলো কংগ্রেস। কংগ্রেস প্রতিষ্ঠান তারা সেদিন করেছিল কিসের জন্য? তাদের রাজত্বকে তারা স্থায়ী করার জন্য, টু সলিডিট দেয়ার রেজিম, তাদের রাজত্বকে মজবুত করার জন্য, টু স্ট্রেংথেন দেয়ার রেজিম, তাদের রাজত্বকে স্থায়ী করার জন্য তারা কি করেছিল? এই কংগ্রেস প্রতিষ্ঠা করলো। কিন্তু কংগ্রেস যখন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে 1905 সালে বিভিন্ন 11 দফা দাবি নিয়ে ইংরেজদের কাছে গেল, তখন তাদের দাবিকে প্রত্যাখ্যান করলো। এইবার যখন স্বার্থে আঘাত লাগলো, যে কংগ্রেস নেতারা একদিন ইংরেজদের তল্পি বাহক হয়ে এতদিন ছিল, তারা এবার ঘুরে দাঁড়ালো। বলে না, এই ইংরেজরা আমাদের ভালোর নাম করে আমাদের ক্ষতি ছাড়া কিছু করছে না। এরা বাংলা বিভাগ করে আমাদের পূর্ব বাংলায় আমাদের যে জমিদারি আছে, পূর্ব বাংলায় যে আমাদের পাট শিল্প আছে, পূর্ব বাংলায় যে আমাদের চা আছে, এই সমস্ত থেকে আমাদেরকে বঞ্চিত করতে চায়। এসো আমরা এই বাংলা ভাগের বিরুদ্ধে লড়াই করি। এই প্রথম কংগ্রেস গর্জে উঠল স্বদেশী আন্দোলনের নামে। বাংলা ভাগকে এক করার জন্য। অখণ্ড বাংলা ভাগ হবে না, অখণ্ড বাংলাকে এক রাখতে হবে। এই দাবিতে সর্বপ্রথম আমাদের দেশে সারা পরাধীনতার 160 বছরের মাথায় এসে
160 বছরের মাথায় এসে এদের চেতনা ফিরল, এসে তারা একটা আন্দোলন আন্দোলন চললো, স্বদেশী আন্দোলন, যে স্বদেশীদের সব কিছুকে আমরা ব্যবহার করতে হবে, বিদেশিদের সব কিছুকে বর্জন করতে হবে, বিদেশিদের সব কিছুকে বর্জন করতে হবে। ভারতবর্ষের স্বাধীনতা এইভাবে একটা চেতনা গড়ে উঠল। এতদিন ভারতবাসীদের মধ্যে ভারতীয়ত্বের, আমি যে ভারতবাসী এবং ভারত যে আমার দেশ, এই দেশকে যে মুক্ত করতে হবে, এই চেতনা তাদের মধ্যে ছিল না। স্বদেশী আন্দোলনের মধ্য থেকে সেই চেতনার উদ্ভব হলো। এই স্বাধীনতার যে চেতনা, এই চেতনা যেটা সন্ন্যাসী বিদ্রোহের সেনাপতিদের মধ্যে ছিল, ওয়াহাবি আন্দোলনের নেতাদের এবং তার সৈনিকদের মধ্যে ছিল, সেই চেতনা আমাদের সাধারণ আম ভারতবাসীর মনে ছিল না। আমাদের দেশ যে একটা ভারত, এই দেশকে যে ভালোবাসতে হবে, এই দেশ থেকে যে বিদেশিদেরকে হটাতে হবে, এই চেতনা আমাদের ভারতবাসীর মধ্যে ছিল না। সেই চেতনা গড়ে তুলল স্বদেশী আন্দোলন। 1905 সালে যখন বাংলা ভাগের ঘোষণা দেওয়া হলো, সেই ঘোষণাকে কেন্দ্র করে 5 এবং 6 সালে দল কার্জনে ভারতবাসীর মধ্যে একটা চেতনার উদ্ভব হলো। এতদিনে ভারতবর্ষী ইংরেজ শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস পড়ে তাদের মধ্যে চেতনা জাগলো যে ভারতবর্ষকে স্বাধীন করতে হবে। 160 বছর পরে ভারতবাসীর ঘুম ভাঙলো। 160 বছর আগে খণ্ড খণ্ড বিদ্রোহের মাধ্যমে যে ইংরেজকে তাড়ানোর চেষ্টা করা হয়েছিল, সেটা এবার জাতীয় পর্যায়ের দিকে আগাতে লাগলো, হিন্দু মুসলমানের একত্র আন্দোলনের দিকে আগে লাগলো। যেটা খণ্ড খণ্ডভাবে কখনো ইংরেজরা করেছে, কখনো সাঁওতাল বিদ্রোহের মাধ্যমে, কখনো চোল বিদ্রোহের মাধ্যমে, কখনো বিভিন্ন বিদ্রোহের মাধ্যমে স্থানীয়ভাবে যে আন্দোলন ছিল, সেইগুলোকে এবার একত্রিত করে কংগ্রেস একটা নতুন স্ট্রিম, একটা নতুন পথ, একটা নতুন গাইড ভারতবর্ষের সামনে তুলে ধরলো। ভারতবর্ষ একটা নতুন পথ পেয়ে গেল, একটা নতুন নেতাও তারা পেয়ে গেল। তার নাম হলো গান্ধীজি। তার নাম হলো গান্ধীজি, যিনি দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সেই স্বাধীনতা আন্দোলনের স্পিরিট নিয়ে তিনি ভারতবর্ষে এসে, এতদিন ভারতবর্ষে যে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল, ভারতবর্ষে একটা নতুন নেতাকে তারা পেয়ে গেল। তার নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে হিন্দু এবং মুসলমান সকলে অ্যাকসেপ্ট করল, নেতা হিসাবে অ্যাকসেপ্ট করলো। সেই গান্ধীজি কি করলেন, এক আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে দখলদারি মুক্ত হওয়ার জন্য একটা আন্দোলন করলেন। তার প্রথম আন্দোলন হলো খেলাফত আন্দোলন। তিনি বললেন যে তুরস্কে যে খেলাফত আছে, মুসলমানদের সারা পৃথিবীতে খেলাফত করে মুসলমানদের উপরে, সেই খেলাফতকে ইংরেজ কি করছে, প্রথম বিশ্বযুদ্ধে সেই খেলাফতের পতন চাইছে। তিনি বললেন, তিনি মোহাম্মদ আলী, শওকত আলী, তারা এই আন্দোলন শুরু করলেন। যে খেলাফতের আন্দোলনের মাধ্যমে এই ইংরেজদেরকে যেমন করে তারা তুরস্কের খেলাফতকে হটিয়ে দিয়েছে, এই আন্দোলন খেলাফত আন্দোলন, অর্থাৎ তুরস্কের খেলাফতকে পুনর্নির্মাণ করতে হবে, মুসলমানদের খেলাফত, এবং সেই সাথে সাথে ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে চলে যেতে হবে। এই প্রথম যুক্ত আন্দোলন শুরু হলো হিন্দু মুসলমানের যৌথ আন্দোলনের নাম হলো খেলাফত আন্দোলন। সেই খেলাফত আন্দোলনে কে ছিলেন, আমাদের যেমন মাতঙ্গিনী হাজরা গিয়েছিলেন, সেই রূপে মোহাম্মদ আলী, শওকত আলীর মা বোরখা পরে তিনি বক্তৃতা দিতেন। তিনি বোরখা পরে তিনি একজন খুব শিক্ষিত ছিলেন না, কিন্তু তার লেকচার মানুষের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দিত। তিনি তার বক্তব্য অগ্নিস্ফুলিঙ্গ ছড়িয়ে দিত। তিনি লন্ডন বৈঠকে যখন মোহাম্মদ আলী আর শওকত আলী গেলেন এবং শুনলেন যে তার সঙ্গে ইংরেজদের সঙ্গে আপোষ করেছে, তিনি বললেন তারা যদি স্বাধীনতার ব্যাপারে কোনো আপোষ করে ভারতবর্ষ ফিরে, আমি মা হয়ে তাদের গলাকে আমি টিপে ধরব। কত বড় স্বাধীনতা স্বাধীন চেতা মহিলা, সেই বি আম্মা তাকে বলে ডাকা হতো। তিনি সকলের কাছে শ্রদ্ধার পাত্র, কিন্তু সেই বি আম্মার নাম কোথায় আজ ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে? অথচ মাতঙ্গিনীর নাম আছে, নিশ্চয়ই মাতঙ্গিনীর নাম থাকবে, কিন্তু বি আম্মার নাম কেন নেই? আর আমাদের ছাত্রদেরকে কেন জানানো হচ্ছে না? তাই ইতিহাসের পুনর্লিখন, ইতিহাসের সত্য তথ্যকে আনা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে অত্যন্ত জরুরি বিষয়।
সেই মোহাম্মদ আলী শওকত আলীর নাম আজ ইতিহাসের ফুটনোটেও পাওয়া যায় না। যারা খেলাফত আন্দোলন করে ভারতবর্ষে এই সাম্রাজ্যবাদের ভিতকে নড়িয়ে দিয়েছিল, খেলাফত আন্দোলনের পর গান্ধীজি আবার শুরু করলেন অসহযোগ আন্দোলন, যে ইংরেজদের সঙ্গে কোনো সহযোগিতা না। আমাদের অফিস আদালতে ইংরেজরা, আমাদের কর্মচারীরা কাজ করবে না, কি করে ইংরেজ তার রাজত্ব চালাতে পারে চালাক। কিন্তু আমাদের দেশের মোসাহেব কেরানিকুল তারা কি করলো, এই ইংরেজ রাজত্বকে টিকিয়ে রাখার জন্য তারা কেরানি ছাপুষা কেরানি হয়ে তারা ইংরেজদের গোলামি করতে লাগলো। আর মোহাম্মদ আলী আর আমাদের গান্ধীজি বললেন অসহযোগ, ইংরেজদের সঙ্গে অফিস আদালতে কাজ করা যাবে না, ইংরেজদের আদালতে আমরা উকিল দেবো না, ইংরেজদের সঙ্গে সব কিছু বিষয়ে আমাদের অসহযোগ হবে এবং ইংরেজদের আমরা পণ্য বয়কট করব। এইভাবে গান্ধীজি অসহযোগ আন্দোলন গড়ে তোলেন। এই অসহযোগ আন্দোলন যখন তিনি গড়ে তুলবেন সেই সময় তিনি সকলের মতামত চাইলেন যে এই আন্দোলনটার নাম দেওয়া হবে কি। আমাদের একজন মুসলিম মনীষী বললেন এর নাম দেওয়া হোক নন কোঅপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলনের নাম দেওয়া হোক। মুসলমানরা স্বাধীনতা আন্দোলনে, ইংরেজ দখলদারি আন্দোলনে পলে পলে তারা সাহায্য করে গিয়েছে। তারা মহাত্মা গান্ধীর হাতে কয়েক লক্ষ টাকা তুলে দিয়েছে এই স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য, স্বাধীনতা আন্দোলনের ফান্ডকে মজবুত করার জন্য। মুসলিমরা নিজের গাঁট থেকে ইতিহাসের পাতায় তা লেখা আছে, কিন্তু দুঃখের বিষয় অন্য কোনো সম্প্রদায় থেকে এই ফান্ড তোলা হয়েছিল কিনা ইতিহাসের পাতায় তা লেখা নেই। কিন্তু মুসলিম ভাইরা স্বাধীনতা আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য গান্ধীজির ফান্ডে লক্ষ লক্ষ টাকা তারা জমা দিয়েছিল। এই গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্টের মধ্য দিয়ে গান্ধীজি ভারতবর্ষের স্বাধীনতাকে আগিয়ে নিয়ে গেলেন। শেষকালে হলো কুইট মুভমেন্ট। ইতিমধ্যে ভারতবর্ষের স্বাধীনতার আকাশে এক নতুন নক্ষত্রের উদ্ভব হয়েছিল, তার নাম গান্ধীজির সময়ে তার নাম হলো সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু, যার কথা বলা হয় গিভ মি ব্লাড অ্যান্ড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, যিনি বলেছিলেন আমাকে রক্ত দাও, সেই রক্ত দেওয়ার জন্য যিনি আহ্বান জানিয়েছিলেন দেশবাসীকে, সর্বশেষে তিনি একটি বাহিনী গঠন করেছিলেন রক্ত দেওয়ার জন্য, তার নাম হলো আজাদ হিন্দ ফৌজ। এই আজাদ হিন্দ ফৌজের আক্রমণ, এদিকে গান্ধীজির নন কোঅপারেশন মুভমেন্ট, আর এদিকে আমাদের ওলামায়ে হযরতদের আন্দোলন, এই সমস্ত সাঁড়াশি আন্দোলনে ইংরেজকে ব্যতিব্যস্ত করে তুলল। ইংরেজ বলল আর ভারতবর্ষে থাকা যাবে না। গান্ধীজি এই সুযোগে বললেন কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো ইংরেজ, তুমি অত্যাচারী, তুমি জালে, তুমি মানুষের মর্যাদা জানো না, তুমি হলো রক্ত খেকো দানব, তোমাকে ভারতবর্ষ থেকে চলে যেতেই হবে। এজন্য তিনি একটা আন্দোলন শুরু করলেন, তার নাম হলো কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এটাও আমাদের মনীষীরা এর নাম দিয়েছিল। এইভাবে ভারতবর্ষের লম্বা 190 বছরের ইতিহাস সংক্ষেপে এই 2-4 মিনিটে, এই আধ ঘন্টায় কখনো বলা সম্ভব নয়। সংক্ষেপে যদি কেউ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কোনো সংগঠন মনে করে আমরা একাই না এই স্বাধীনতা এনেছি, কংগ্রেস যদি মনে করে আমি একাই স্বাধীনতা এনেছি, কমিউনিস্ট যদি মনে করে আমরা একাই এই স্বাধীনতা এনেছি, জমিয়তে উলামা হিন্দ যদি মনে করে যে আমরা এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন একাই করেছি, এটা ভুল হবে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে অপমান করা হবে। প্রতিটি ভারতবাসী এই স্বাধীনতা আন্দোলনে অবদান রয়েছে, প্রতিটি ভারতবাসী অবদান রয়েছে। তাদের কজনের নাম আমরা জানি, যদি আজকে তাদের নাম, কিছু নাম আমাদের ইন্ডিয়া গেটে লেখা আছে, বাদ বাকি লক্ষ লক্ষ যে শহীদ হলো তাদের নাম কোথায়? তাই তাদের স্বপ্নকে আমাদের সার্থক করতে হবে। তারা যে স্বপ্নের জন্য ভারতবর্ষকে স্বাধীনতা আন্দোলন রয়েছে, অবশেষে 1947 সালের 15ই আগস্ট যে ভারতবর্ষ স্বাধীনতা হলো, কিসের জন্য? ভারতবর্ষকে স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়ার জন্য। আজকে আমাদের পার্লামেন্টে বেশ কিছু সদস্য আছে যাদের নামে ক্রিমিনাল কেস আছে, যাদের নামে রেপ কেস আছে। আমরা এমন প্রতিনিধি সব নির্বাচিত করছি, আমরা এমন প্রতিনিধি সব নির্বাচন করছি। আমাদের গণতন্ত্র আজকে গণতন্ত্র আজ উপহাসের পাত্র হয়ে দাঁড়িয়েছে। যে ভোট দেওয়ার আগেই বলছে তোমার ভোট হয়ে গেছে, কিংবা ভোট বুথ জ্যাম হয়ে গেছে, ভোট তুমি বাড়ি চলে যাও। এই যদি গণতন্ত্র হয়, আর ধর্মনিরপেক্ষতা যার আদর্শ ছিল,
যে স্বাধীনতার সংগ্রাম করে আমরা ধর্মনিরপেক্ষতাকে আমাদের আদর্শ বানিয়েছিলাম, যে প্রতিটি ভারতবাসী তাদের নিজের নিজের ধর্ম পালন করবে, তাদের উপাসনালয়ে তারা উপাসনা করবে, হিন্দু তার মন্দিরে যাবে, মুসলিম তার মসজিদে যাবে, কেউ কারোর মন্দির ভাঙবে না, কেউ কারোর মসজিদ ভাঙবে না, কেউ কারোর গির্জা ভাঙবে না। দেখা গেল 1996 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হলো। কেন? আজ ভারতবাসী যারা স্বাধীনতার আন্দোলন করেছিল, যারা শহীদ হয়েছিল, তারা আজকে প্রশ্ন জানতে চায়। তারা জানতে চায় কিসের কারণে আমরা তো যুক্তভাবে হিন্দু মুসলমান সকলে তো কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছি, অথচ মুসলমানদের মসজিদ কেন ভাঙা হলো? যারা শহীদ হয়েছে তারা আজকে জানতে চায়। তারা সুপ্রিম কোর্টের বিচারকের কাছে জানতে চায় আপনি কেন এ রায় দিলেন। আজকে সেই স্বাধীনতার 78তম দিনে আজকে আমাদেরকে সেই আত্মসমীক্ষা করতে হবে। ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল, গান্ধীজিকে রিপোর্টাররা জিজ্ঞাসা করলেন যে এত বড় একটা দেশ কিভাবে আপনি চালাবেন? বলছে আমাদের মানব সম্পদ রয়েছে, আমাদের কৃষিজ সম্পদ রয়েছে, আমাদের খনিজ সম্পদ রয়েছে, আমাদের ম্যান পাওয়ার রয়েছে, আমাদের এই দেশটা চালাতে কি অসুবিধা আছে? সেদিন গান্ধীজি একটা কথা বলেছিলেন, কিন্তু একটা লোক যদি দুর্নীতিপরায়ণ হয়ে যায় তাহলে ভারতবর্ষ যে স্বাধীনতা আন্দোলন করেছিল সমস্ত ব্যর্থ হয়ে যায়। একটা লোকও দুর্নীতিপরায়ণ হয়ে যায়, আর একটা লোক যদি লোভী হয়ে যায়, তার লোভ মিটাতে গিয়ে ভারতবর্ষের সমস্ত সম্পদ চলে যায়। আজ আমাদের কর্পোরেটদের লোভ মিটাতে গিয়ে আজ ভারতবর্ষের দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। কর্পোরেটদের লোভ মিটাতে গিয়ে আর রাজনৈতিক নেতাদের কর্পোরেটরকে দিয়ে চাঁদা নেওয়ার জন্য তারাও দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। চাঁদা দিয়ে তারা তো সেই টাকা তুলবে, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। তাই এই দ্রব্যমূল্য বৃদ্ধি হলো স্বাধীনতার চেতনার বিপরীত একটা ধারণা। দ্রব্যমূল্য বৃদ্ধি হলো স্বাধীনতা চেতনা। আমাদের ইংরেজরা যেমন তারা আমাদের দেশকে শোষণ করেছিল, সেইরূপ আমাদের দেশের আজকে যারা কর্পোরেট আছে তারা আমাদের দেশকে শাসন করছে, তারা আমাদের দেশকে শোষণ করছে। তাদের বিরুদ্ধে আজকে এই আমাদের প্রতিটি সভা থেকে আজকে আওয়াজ তুলতে হবে যে তোমাদের শোষণ বন্ধ করো, কর্পোরেটরা তোমাদের শোষণ বন্ধ করো, শাসকরা আপনি সুবিচার করুন, সাম্প্রদায়িক তাস খেলবেন না, সাম্প্রদায়িকতার উস্কানি দেবেন না, সাম্প্রদায়িকতা দূরে থাকুন। স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে করতে গিয়ে অনেক রক্ত ঝরেছে, সেখানে হিন্দু মুসলমান কাঁধে কাঁধে রেখে রক্ত ঝরেছে। কেন আজকে স্বাধীনতার পরে আজকে কার বাড়িতে কার ফ্রিজে মাংস থাকবে তাকে কেন হত্যা করা হবে? আজকে স্বাধীনতাকামী ভারতবাসী জানতে চায় কেন তার দাড়ি আর তার জামা দেখে তাকে প্রশ্ন করা হবে। সেদিন তো স্বাধীনতা যখন আন্দোলন হয়েছিল ওই দাড়িওয়ালারাও টুপিওয়ালারাও তো রক্ত দিয়েছিল, কেন আজকে তাদের কাছে প্রশ্ন করা হবে আপনি কেন দাড়ি রাখেন আর টুপি রাখেন? আর আজকে সেই সমস্ত নিরীহ মানুষদেরকে কেন আজকে ট্রেনে হত্যা করা হবে? আজ স্বাধীনতা দিবসের দিনে আজকে সেই প্রশ্ন, এই প্রশ্নের মীমাংসা করার জন্য আমাদেরকে আত্মসমীক্ষা করতে হবে এবং এই স্বাধীনতার সুফল সমস্ত ভারতবাসীর কাছে পৌঁছে দিতে হবে। দরিদ্র ভারতবাসীর কাছে পৌঁছে দিতে হবে, গরিব ভারতবাসীর কাছে পৌঁছে দিতে হবে, স্বাধীনতার সুফল পৌঁছে দিতে হবে, শিক্ষা পৌঁছে দিতে হবে, স্বাস্থ্য পৌঁছে দিতে হবে। ভারতবর্ষ যেন সারা পৃথিবীতে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করতে পারে, সেই মেহনত আমাদেরকে করে ভারতবর্ষ একটা সমৃদ্ধশালী দেশে পরিণত করতে হবে। এই দেশকে আমরা গড়ার জন্য আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই দেশের সমৃদ্ধ হোক, আর মানবতার জয় হোক, বিশ্ববিধাতার জয় হোক। জয় হিন্দ। এই কয়েকটা কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।